প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিছু কথা বলে গিয়েছেন। বিস্তারিত পয়েন্ট টু পয়েন্ট উত্তর ডক্টর পাঁজা দেবেন। আমি শুধু একটু কথা বলি। কাঁচের ঘরে বসে ঢিল ছুঁড়ে গেছেন। যে যে অভিযোগগুলো বিজেপি এবং নরেন্দ্র মোদীর সরকারের বিরুদ্ধে দেশ জুড়ে চলছে, যেগুলোর উনি কোনো উত্তর দিতে পারেন না, উনি সেই কথাগুলো বলছেন অন্যের দিকে আঙুল তুলে। কাঁচের ঘরে বসে ঢিল ছুঁড়লেন। তৃণমূল কংগ্রেস যে অভিযোগগুলি তুলেছে, প্রশ্নগুলি তুলেছে, একটা উত্তর দিতে পারেননি। বাংলা ভাষাকে আক্রমণ করে ব্যাকফুটে আছেন। ড্যামেজ কন্ট্রোলের জন্য ওই টেলিপ্রম্পটারে লিখে আনা বাংলা আর চোখে তাকিয়ে মুখ এদিকে, চোখের মনি এদিকে, বাংলা টেলিপ্রম্পটারে লিখে আনা বাংলা বলছেন। পেছনে অমিত মালব্য, যিনি বলেছেন বাংলা ভাষা কোনো ভাষা নয়, বাংলা ভাষা মানে বাংলাদেশি ভাষা। যে বলছে বাংলা ভাষা ভাষা নয়, তাকে পাশে নিয়ে টেলিপ্রম্পটারে লিখে আনা বাংলা বলে উনি কি বোঝাতে চান? বলছেন দুর্নীতি নিয়ে। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগের দিনই বলেছেন, হেমন্ত বিশ্ব শর্মা থেকে আরম্ভ করে, মহারাষ্ট্র থেকে অজিত পাওয়ার থেকে আরম্ভ করে, বাংলার তথাকথিত বিরোধী দলনেতা থেকে আরম্ভ করে, যাদের বিরুদ্ধে অভিযোগ বিজেপি আঙুল তুলেছিল গ্রেপ্তারি চেয়ে, তারা তদন্ত এড়াতে বিজেপিতে গেছে এবং তারা নরেন্দ্র মোদীর দলের দিকে বসেছেন। উনি দুর্নীতি নিয়ে বলছেন। আমরা একটা ভিডিও, একবার নরেন্দ্র মোদীর মঞ্চে থাকা লোকের ভিডিওটা একটু দেখে নি। দুর্নীতি নিয়ে বলছেন, মনে রাখবেন নরেন্দ্র মোদী দুর্নীতি নিয়ে বলছেন। নরেন্দ্র মোদী যখন দুর্নীতি নিয়ে বলছেন, তখন তার পাশে যিনি বসে আছেন, তার বিরুদ্ধেই বিজেপি দুর্নীতির অভিযোগ এনেছে, তাকে গ্রেপ্তারের দাবি করেছে এবং তারপরে তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। কাঁচের ঘরে বসে ঢিল ছুঁড়ে গেলেন নরেন্দ্র মোদী। যাতায়াত করতে পারেন। বাংলায় গোহারা হারবে বিজেপি। আমরা 16 সালে দেখেছি, আমরা 21 সালে দেখেছি আব কি বার 200 পারের ডায়লগ। 24 সালের লোকসভা নির্বাচন, বাংলায় বিজেপি কমে গেছে, তৃণমূল বেড়ে গেছে। এখন থেকে যে নাটকটা উনি শুরু করলেন, কাঁচের ঘরে বসে ঢিল ছুঁড়ে বাংলাকে যারা অপমান করে তাদের মঞ্চে বসিয়ে, দুর্নীতির অভিযোগ যাদের বিরুদ্ধে তাদের মঞ্চে বসিয়ে, যেখানে বিজেপির সরকার আছে, কেন্দ্র থেকে শুরু করে ডাবল ইঞ্জিন সরকার, প্রত্যেকটা জায়গায় দুর্নীতি, অপশাসন, নারী নির্যাতন। কাঁচের ঘরে বসে ঢিল ছুঁড়ে গেলেন। বাংলায় উনি যতবার আসবেন, তৃণমূলের আসন সেই অনুপাতে বাড়বে। নরেন্দ্র মোদী আজকে লিখে রেখে দিন, চতুর্থবারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গড়তে চলেছেন এবং রেকর্ড, আন্ডারলাইন করে রাখুন, রেকর্ড সংখ্যক বিধায়ক নিয়ে তৃণমূল কংগ্রেসের সরকার হবে, যেখানে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি যতবার আসবেন, আপনি অমিত শাহ যারা আসবেন, তত তৃণমূলের আসন বাড়বে। আজ তো আবার প্রকাশ্যে অমিত শাহের উপর অনাস্থা জানিয়ে গেলেন নরেন্দ্র মোদী। কি বলেছেন? ঘুষপেটিয়া বাড়ছে। ঘুষপেটিয়া কি করে বাড়তে পারে? দেশের সীমান্ত যদি অরক্ষিত হয়, সীমান্তের দায়িত্বে কে? বিএসএফ। কোন দফতর? স্বরাষ্ট্র দফতর। মন্ত্রীকে? অমিত শাহ। বাংলা সীমান্ত নিয়ে যদি দুজন, ত্রিপুরা সীমান্ত দিয়ে 20 জন ঢুকছে, কয়েকদিন আগে ধরা পড়েছে রোহিঙ্গা সহ, ডবল ইঞ্জিন সরকার।
কাঁচের ঘরে বসে ঢিল ছুটছেন। যতগুলো উনি অভিযোগ ভিত্তিহীনভাবে তোলার চেষ্টা করেছেন, প্রত্যেকটা অভিযোগে বিজেপি নিজে অভিযুক্ত। কাঁচের ঘরে বসে ঢিল ছুঁড়েছেন, আর থুতু ওপর দিকে ছুঁড়লে সেটা নিজের মুখে পড়ে নরেন্দ্র মোদী। আপনি বাংলার দিকে যা যা অভিযোগ করতে চেয়েছেন তার প্রত্যেকটার উত্তর আমাদের কাছে রয়েছে। আপনার উত্তর দেয়া যেগুলোর উচিত ছিল, আপনি একটা প্রশ্নেরও উত্তর না দিয়ে আপনি একটি রুটিন বিবৃতির নাটক করে চলে গেলেন। সবশেষে যে প্রকল্পগুলো করতে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন রেলমন্ত্রী, তার তৈরি করা, একবার অন্তত তার নামটা তো বলা উচিত ছিল বাংলার ঘরের মেয়ে। মেট্রো রেলের যে সম্প্রসারণের স্বপ্ন মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছিলেন, যেগুলো নিজে হাতে করেছেন, ভেবেছেন, টাকা বরাদ্দ করেছেন, আপনারা এত দেরি করেছেন। ভোটের আগে নিজের উদ্বোধনী ফলকে নাম লেখাতে এসেছেন। তো যে মহিলা, যে নারী, বাংলার যে অভিভাবক, বাংলার জন্য এই কাজটা করে গেছেন, এত বড় কর্মযজ্ঞটা রেলের, তার নামটা তো কৃতজ্ঞতা স্বরূপ উচ্চারণ করা উচিত ছিল। সেই সৌজন্যটুকু দেখাতে পারলেন না নরেন্দ্র মোদী। আমি ডক্টর শশী পাঁজাকে অনুরোধ করব, প্রধানমন্ত্রী কয়েকটা ভিত্তিহীন অভিযোগ বিকৃতভাবে করে গেছেন, উনি সেগুলো একদম পয়েন্ট ধরে ধরে সেগুলোর উত্তর দিচ্ছেন। কুণালদা যেখানে শেষ করলো, তাহলে ওইখানে একটা কথা বলি যে প্রধানমন্ত্রী বোধহয় বুঝতে পারেননি যে বাংলা কি আওয়াজটা তুলেছে। বাংলা বলছে ক্রেডিট দিদি, নট মোদি, গো ব্যাক মোদি। সেটা তার কানে পৌঁছয়নি বোধহয়। যেটা বললেন ওইটুকু সৌজন্য তিনি দেখালেন না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু 2011-12-তে এই পরিকল্পনাগুলো করেছেন, যেটা আজকে বাস্তবের মুখ দেখেছে। আমরা একটু বলি যে আজকে প্রধানমন্ত্রী বলেই দিলেন যে বিগত দিনগুলোতে যে আমি বক্তব্য রেখেছি সেগুলোকে খারিজ করে আজকে বলেই দিলেন যে কলকাতাতে এত আনন্দের একটা পরিবেশ, যেখানে তারা বলছেন যে দুর্গাপুজো হয় না, কিংবা দুর্গাপুজো করতে গেলে নাকি কোর্টে যেতে হয়, সেইগুলো সমস্তটা খারিজ করে দিলেন। বললেন এখন দুর্গাপুজো সমস্ত প্রস্তুতি কুমারটুলিতে, সবটা নিয়ে তিনি খুব আনন্দ প্রকাশ করেছেন। কার জন্য এই আনন্দটা? মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যেই কিন্তু এই আনন্দটা হয় বাংলার মাটিতে। বাংলা উন্নয়নের কথা বলছেন, আর মাঝে মাঝে বলছিলেন উপহার। বাংলার মানুষ উপহার চায় না, বাংলার মানুষ তার ন্যায্য দাবি, তার ন্যায্য প্রাপ্তি যেটা আছে সেইটার দাবি রাখছে, যেটা 1.93 লক্ষ কোটি টাকা। বাংলার মাটি মানুষ উপহার চায় না, দয়া দক্ষিণ্য চায় না, চায় যে তার গরিবের ঘর যে টাকাটা ছিল, অবশ্যই তারা দিলেন না, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন। সুতরাং 12 লক্ষ বাড়ি ইতিমধ্যে তিনি দিয়ে দিয়েছেন, 16 লক্ষ এই ডিসেম্বর মাসের সূচনা হবে। সুতরাং বারবার উপহার বলে বলে তারা কিন্তু বাংলার মানুষকে অপমান করলেন। তৃতীয়ত, আমরা তো অবাক হয়ে গেলাম যে দেখলাম আমন্ত্রণ পত্রতে প্রথমে লিডার অফ অপোজিশনটাকে, বিরোধী দলনেতাকে, সেটা তো দুজন হলো। তো এটা একটু আমরা একটু বুঝলাম যে আমরা কি ঠিক এতদিন বুঝতে পারিনি যে বিরোধী দলনেতাকে, কারণ আমন্ত্রণ পত্রতে দুজন ছিল বিরোধী দলনেতা। সে যাই হোক, তারা ঠিক করে নেবেন, মঞ্চে দুজনেই ছিলেন। কিন্তু তার সঙ্গে একজনের আবির্ভাব দেখলাম, তার নাম রভনীত সিং বিট্টু। এতদিনে আমরা জানলাম তিনি নাকি, আজকে জানলাম, রেলের MOS, মিনিস্টার অফ স্টেট ফর রেলওয়েজ। এতদিন আমরা জানতাম না। আমরা জানতাম এই মানুষটাকে, যে সদ্য লোকসভাতে যখন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের MP, মহিলার MPরা প্রতিবাদ করছিলেন, তখন তিনি, এই রভনীত সিং বিট্টু, গিয়ে তাদেরকে ধাক্কাধাক্কি হেনস্থা করেছে। তবে না বুঝলাম যে যদি মহিলাকে আপনি অপমান করেন, ভারতীয় জনতা পার্টি তাদেরকে প্রাইজ দেয়।
যদি আপনি মহিলাদের হেনস্থা করেন, আর বিশেষভাবে বিরোধী দলের যদি মহিলারা থাকেন, এমপিরা থাকেন, তাহলে আপনি আজকে মঞ্চে প্রধানমন্ত্রীর পাশে জায়গা পেলেন। আর এই রভনীত সিং বিট্টু, তিনি একজন শিখ, আজকে বাংলায় এসে কার সঙ্গে বসেছিলেন? এই যে দুজন বললাম লিডার অফ অপোজিশন, যাই হোক, তার মধ্যে একজন যে লিডার অফ অপোজিশন আমরা জানতাম, শুভেন্দু অধিকারী, এক সময় পাঞ্জাবি শিখদের দেখে বলেছিল তোমরা খালিস্তানি। কিন্তু রভনীত সিং বিট্টু, আপনি কিন্তু আপনার ईमानটাকে বিক্রি করলেন। আপনি अपना ईमान आपने बेच दिया। आप तरक्की ढूंढ रहे हैं, इसलिए जिसने খালিস্তানি बोला, শুভেন্দু অধিকারী খালিস্তানি বলেছিল, শিখদের অপমান করেছিল, সেটা আপনার কাছে সেই সাহস ছিল না যে তাদের কাছে ক্ষমা চাও। সুকান্ত মজুমদার বলে, ডক্টর সুকান্ত মজুমদার, তিনি তার চপ্পলটা খুলে একজন শিখ পুলিশ কর্তা তার পাগড়ির উপর ছুড়ে দিয়েছিলেন। রভনীত সিং বিট্টু, আজকে আপনি তাদের সঙ্গে মঞ্চে বসে আপনি নিজের, যেমন বললাম, ইজ্জতটা বিক্রি করলেন এবং শিখ সম্প্রদায়ের পাশে আপনারা দাঁড়ালেন না। বাংলার শিখ মানুষরা তারা আজকে এটা দেখে নিলেন। আরেকটা দেখলাম, প্রধানমন্ত্রীজি তিনি পরিযায়ী শ্রমিক যারা বাংলায় কথা বলেন তার সম্বন্ধে কিছু বললেন না। আজকে বাংলাকে নিয়ে তিনি গর্ব করছেন যে বাংলা ভাষাটাকে রাষ্ট্রভাষা, সেই আমরা ধ্রুপদ ভাষাটাকে কোন সম্মান দিয়েছি আপনারা ঠিক করে নিন। কারণ আপনি প্রধানমন্ত্রীজি বলছেন, কিন্তু আপনার পিছনে রোতে যিনি বসে আছেন অমিত মালভিয়া, তিনি কিন্তু এই ভাষাকে পররাষ্ট্রের ভাষা করে দিয়েছেন। বলে বাংলা বলে কোনো ভাষা নেই, বাংলাদেশি। ঠিক করে নিন আপনারা। আপনি এদিকে গৌরব অনুভব করলেন, পরিযায়ী শ্রমিকরা বাংলা বলছিলেন বলে তাদেরকে বিজেপি শাসিত রাজ্যগুলোতে তাড়ানো হচ্ছে, হেনস্থা হচ্ছে, অ্যারেস্ট হচ্ছে, তাদেরকে বাংলাদেশ পাঠিয়ে দিচ্ছেন। আর এইদিকে প্রতীকী হিসেবে আপনি মেট্রো রেলে উঠছেন, কিছুজন শ্রমিককে পাশে রেখে দেখাচ্ছেন যে দেখো আমি শ্রমিকদের নিয়ে আজকে নতুন মেট্রোতে এই যাত্রাটা করছি। এই শ্রমিকরাও কিন্তু বাংলায় ভাষা কথা বলেন, তারাও কিন্তু বাংলায় কথা বলেন। প্রধানমন্ত্রীজিকে আমরা সেটা বলতে চাই। তাই আমরা আজকে এই উন্নয়নের ক্ষেত্রে আবার দু একটি ত্রুটিও দেখলাম। তিনি বললেন যে ওই যে এমপি তো নয়, চিফ মিনিস্টার, মন্ত্রী এবং প্রধানমন্ত্রী যদি কোনো ভ্রষ্টাচার করেন তাদেরকে যদি সে অ্যারেস্ট করা, তারপরে এফআইআর যদি হয় তাদেরকে জেলে ভরা, যদি 1 মাস থাকে তাহলে পরে তোমাকে রিজাইন করতে হবে, ইত্যাদি ইত্যাদি নিয়ে একটি রাতারাতি বিল প্রবেশ করলো। তখন একদিন বাকি পার্লামেন্টের সেশন, তো আপনি বের করলেন। কিন্তু তারপরে আবার আমরা অদ্ভুতভাবে দেখছি যে তিনি বলছেন যে দেখুন, যেটা বিহারেও বললেন সভাতে, আজকে এখানেও বলছেন যে সাধারণভাবে সরকারি কর্মচারীরা যদি তাদের বিরুদ্ধে অভিযোগ থাকে তাহলে 48 ঘন্টার মধ্যে যদি এই অভিযোগ থাকে এবং পুলিশ তাকে নিয়ে যায় তাহলে তাদের নকরি চলে যায়। এটাও ঠিক নয়, হয় সাসপেন্ড হয়। সুতরাং তথ্য কিন্তু তিনি ভুল বলছেন। আমাদের বক্তব্য, আমাদের নেতৃত্ব এটার বিরুদ্ধে লড়ছে এবং সেদিনকে যে প্রতিবাদটা করেছে পার্লামেন্টে, লোকসভা এবং রাজ্যসভা, এই বিলটার পরিষ্কার কথা তিনি আজকে বলছিলেন। ভ্রষ্টাচার বিরুদ্ধে তার কত লড়াই, ভ্রষ্টাচার বিরুদ্ধে লড়াই নাকি এইটা আপনি অপোজিশন লিডারদের বিরুদ্ধে বলছেন যাতে তারা ওয়াশিং মেশিনে ঢুকে পড়ে আজকে আপনার মঞ্চে বসে থাকতে পারেন, এটাই তো বুঝি। সুতরাং কি আপনি, আর ইউ ট্রাইং টু এলিমিনেট করাপশন অর আর ইউ ট্রাইং টু এলিমিনেট দি অপোজিশন? এটাই আমাদের প্রশ্ন। এবং রেকর্ডটা কি বলে? এত বিল নিয়ে বললেন, রেকর্ডটা আজকেও বলছিলেন, এই রেকর্ডটা বাজাচ্ছিলেন। প্রথমে তো ওয়াশিং মেশিনের কথাটা পরিষ্কার চলে এলো যে যদি যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তারা যদি ওয়াশিং মেশিনে চলে আসে বিজেপিতে তাহলে 7 খুন মাফ। তারপর তো সিবিআই ইডির যে আমরা বলেও দিয়েছি যে 5892তে ইডি কেস রয়েছে গত 10 বছরে, মাত্র 8টির ক্ষেত্রে আপনারা প্রমাণিত করেছেন। 8টা ক্ষেত্র মানে 0.13%।
বদনামটা তো থেকেই গেল, কনভিকশনটা তো হলো মাত্র 8 জনের, কিন্তু সেই বদনামটা থেকে গেল। সুযোগ করে নিলেন, আইনটা আনার চেষ্টা করছে, অবশ্যই এটা আইন হবে না, এটা আপনি জেপিসিতে ফেলেছেন, সবটাই ডাইভার্সনারি। এসআইআরে এমন ধাক্কা খেয়েছে, এমন মানুষ সারা ভারতবর্ষে প্রতিবাদ করছে, বাংলায় এসআইআর বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে, সোচ্চার হয়েছেন, তাই জন্যে ভারতবর্ষকে যদি অন্য একটা পথে চালিত করা যায় সেই চেষ্টা, তারপরে এই জেপিসিতে যাওয়া, সেটা তো কোনো দিনই হবে না, আমরা সেটা জানি। কিন্তু আপনি 25 জন লিডার, 23 জনের মধ্যে, মানে 25 জন অপোজিশন লিডারকে টার্গেট করেছিলেন, তার মধ্যে 23 জন কিন্তু বিজেপিতে চলে গেল, আর কেসটাও ঠান্ডা হয়ে গেল। তাহলে কিসের আপনি এই বিলটা আনছিলেন? বিজেপির 240 জন এমপি রয়েছে, তার মধ্যে 94 জনের বিরুদ্ধে কিন্তু ক্রিমিনাল কেস রয়েছে, সিরিয়াস চার্জেস রয়েছে 63 জনের বিরুদ্ধে। কি করলেন? ভারতীয় জনতা পার্টি প্রাইম মিনিস্টার, চিফ মিনিস্টার, মন্ত্রীদের, কেন্দ্রীয় মন্ত্রী, রাজ্যের মন্ত্রীদের ধরার জন্য এই কথাগুলো বলছেন, কিন্তু ইতিমধ্যে যে চার্জেসগুলো রয়েছে তার বিরুদ্ধে আপনি কি করছেন? আমরা তো এইটুকু দেখি, হেনস্থা করবে বিজেপি, তার জায়গা হবে মঞ্চে আপনার পাশে, হেনস্থা করবে সোনার মেয়েদের, সোনার পদকদের, যারা সেই বিজেপি সাংসদ আবার টিকিট পাবে, আবার দাঁড়াবে ইত্যাদি, এইটাই দেখেছি। ফলে এই সবটাই আজকে পুরো বক্তব্যটাকে যদি ছোট্ট করে বলতে হয়, হতাশার আর্তনাদ। আরেকটু ইয়ে দেখে নেবো ভিডিও, দুর্নীতি নিয়ে আরেকটা ভিডিও রয়েছে, দুর্নীতি নিয়ে একটা ভিডিও রয়েছে, আমরা একবারটি দেখে নেবো। इस बार लोकसभा में भाजपा सरकार एक बहुत बड़ा एंटी करप्शन बिल लेकर आई है। मंत्री हो, मुख्यमंत्री हो, अरे इतना ही नहीं, प्रधानमंत्री को भी सख्त कानून के दायरे में लाया हूं, सख्त कानून के दायरे में लाया हूं, सख्त कानून के दायरे में लाया हूं। তো তাহলে সারা দেশে যে যে রাজ্যে যে যে অন্য দলে থাকা নেতার বিরুদ্ধে বিজেপি দুর্নীতির অভিযোগ এনে গ্রেফতারি দাবি করেছিল, যাদেরকে তারা কোলে করে আবার তাদের দলে নিয়েছে, তো ওনার হিম্মত থাকলে একদিনের নোটিশে যাদের বিজেপি একসময় তো গ্রেফতার দাবি করেছিল, তাদের মধ্যে অনেকের বিরুদ্ধে কেস তৈরি হয়েছে, অনেকে গ্রেফতার হয়েছেন, আবার অনেকে গ্রেফতারির ভয়ে দলবদল করেছে, কিন্তু বিজেপি যাদের যাদের বিরুদ্ধে আঙুল তুলেছিল, আগে বিল আনার আগে বিজেপি তাদের দল থেকে এক্সপেল করে দেখাক যে এদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বিজেপি এনেছিল, অসমে এনেছে, মহারাষ্ট্রে এনেছে, পশ্চিমবঙ্গে এনেছে, অন্য জায়গায় এনেছে, কর্ণাটকে এনেছে। তাদের যখন বিজেপিতে নিয়েছে হোয়াইট ওয়াশ, আগে তাদের এক্সপেল করে দেখাক দল থেকে, তারপরেরটা তারপর বলবে। আর একটা ভিডিও দেখাবো, কদিন আগে যে বলছিলেন যে ওই বাংলায় দুর্গাপুজো হয় না, আর আজকে আনন্দের সঙ্গে বলছেন দুর্গা, আমি যখন বলছি তখন দুর্গাপুজোর মহল শুরু হয়ে গেছে, আমেজ শুরু হয়ে গেছে। আচ্ছা, তো ফলে ওটা আমরা ওটা খুব জোর দিয়ে দেখাতে চাইছি যে বিজেপির মিথ্যাচার যুগে যুগে কিভাবে ঘুরে যায়। যে বিজেপি বলতো দুর্গাপুজো হয় না, সেই বিজেপি দুর্গাপুজোর মুখে এসে তারা বলছে যে এখন তো দুর্গাপুজোর উৎসবের মরশুম শুরু হয়ে গেছে। তার মানে বাংলা সম্পর্কে গতকাল তারা যা মিথ্যা বলেন, আজকে সেখান থেকে সরে আসতে হয়, আজ আবার একটা নতুন মিথ্যা বলেন, আগামীকালকে গিয়ে সেটা থেকে সরে আসতে হয়। সবশেষ একটা কথা বলেছেন, বাংলার কাউকে আর বাইরে যেতে হবে না, এত নাকি ওনারা এত সব আশ্বাস টাশ্বাস দিচ্ছেন কাজের জন্য, বাংলার কাউকে বাইরে যেতে হবে না। প্রথম কথা, বাংলা থেকে যে বাইরে যাচ্ছে আজ যাচ্ছে না, যুগ যুগ ধরে যাচ্ছে, এবং বিভিন্ন এলাকায় খুব স্পেসিফাইড টেকনিক্যালি সাউন্ড এক একটা ইন্ডাস্ট্রিতে তারা খুব দক্ষ হয়ে যায়। অনেক ক্ষেত্রে ঠিকাদাররা নিয়ে যায়, অনেক ক্ষেত্রে তারা সেই রাজ্যে কাজ করতে করতে শুনতে পান আরও কিছু লোক লাগবে, হয়তো বাড়ির লোককে বলেন, হয়তো গ্রামের লোককে বলেন, এটা যুগ যুগ ধরে চলে আসছে। তো নরেন্দ্র মোদী কি বলছেন, বাংলা থেকে কাউকে বাইরে যেতে হবে না।
নরেন্দ্র মোদী এই গ্যারেন্টিটা দিন যে অন্য রাজ্য থেকে কেউ বাংলায় আসবে না। তো বাংলা থেকে যদি 22 লক্ষ ছেলে বা কোনো কর্মী বাইরে থেকে থাকেন যুগ যুগ ধরে, তাহলে তো 1.5 কোটি অন্য রাজ্যের লোক বাংলায় রয়েছে। আপনি একটা কল দেওয়ার হিম্মত হবে আপনার যে গোটা ভারতবর্ষে যে যার রাজ্যে কাজ করবে, কেউ আর একটা অন্য রাজ্যে কাজ করতে পারবে না, এইটা বলার হিম্মত হবে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর? চ্যালেঞ্জ করছি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে, আপনি এটা বলে দেখান। আপনি একটা কল দেওয়ার হিম্মত হবে কিনা যে ভারতবর্ষে যে যা স্টেটেই কাজ করবে তাকে অন্য স্টেটে কাজ করতে যেতে হবে না। আপনার রাজ্য গুজরাট থেকে কজন আছে এখানে? ভালো আছেন, তারা সবাই মিলেমিশে ভালো আছেন। তাহলে শুধু বাংলাকে আপনি কিন্তু ইঙ্গিত করবেন না। মনে রাখবেন, লকডাউনের সময় প্রথম যে শহীদ হয়েছিল 13 বছরের বাচ্চা মেয়েটা জামলো মাকদাম, সে কিন্তু ছত্তিশগড়ের মেয়ে, পরিযায়ী শ্রমিক, কাজ করতে গেছিল তেলেঙ্গানার ক্ষেতে, হেঁটে বাড়ি ফেরার সময় মারা যায়। ফলে এক রাজ্য থেকে আর এক রাজ্যে কাজ করতে যাওয়া এটা বহুদিন ধরে চলে আসছে। বাংলার দিকে আঙুল তুলে এত বড় মিথ্যাচার কিন্তু করবেন না। একদম ভিত্তিহীন। এই তো একটা বলতে হয় বলা, একটা রুটিন কথাবার্তা বলতে হয় বলা। তার কারণ বাংলার মানুষ তো এটা দেখতে পাচ্ছেন যে যেখানে বিজেপি আছে সেখানে কি হচ্ছে, কেন্দ্রীয় সরকারে কি হয়েছে। নরেন্দ্র মোদী যেদিন এসছিলেন পেট্রোল ডিজেলের কি দাম ছিল, আজকে পেট্রোল ডিজেলের কি দাম। স্বাস্থ্য বিমা, জীবন বিমার উপর 18% জিএসটি বসিয়ে বসে আছে। মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস আপত্তি করছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আপত্তি করছেন বলে এখন সরাতে হচ্ছে। যেগুলো ডাবল ইঞ্জিন সরকার, সেগুলো কি খারাপ অবস্থায় গেছে বিজেপির। সেখানে নারী নির্যাতন থেকে শুরু করে, সেতু ভেঙে পড়া পরপর থেকে শুরু করে, অপশাসন, দুর্নীতি, ল অ্যান্ড অর্ডার সমস্ত মানুষ দেখতে পাচ্ছেন। ফলে এমনিতেই তারা মানে কোনো অবস্থাতেই বিজেপিকে সুযোগ দেওয়ার কথা দুঃস্বপ্নেও ভাববেন না। সবচেয়ে বেশি বেকারত্ব তো বিজেপি শাসনকালে, তারা আবার চাকরি দেবে। Didi, while Prime Minister was addressing this rally, as he spoke during this Independence Day, he spoke. Hello, am I audible? Yes. He spoke about the infiltrations. He said that Bengal is a bordering state and the demography is being changed, and the infiltrators have to leave Bengal. So, how do you see this comment? I see that the fingers are all pointing to him, or the government of India and the Home Minister at the center. Because if, as they claim, the infiltrators are there, they're trespassing the borders are guarded by the Border Security Force. So you cannot blame any state for it. Or least of all, you have to, you continue to blame West Bengal because of political reasons. So if you can recognize the infiltrators, and if you can recognize the Rohingyas, please look into the matter. It is a matter which rests with them, with the Home Affairs Department, and he has to. In fact, when he said that when they said Border Security Force should increase their jurisdiction from 15 to 40 kilometers, 15 kilometers is not being guarded, leave alone 40 kilometers. So this is just he is trying to shift blame. He also came down heavily against all opposition parties, stating that the BJP government introduced an anti-corruption bill in this Lok Sabha session. Particularly, he is like two things about this. One is it is diversionary because they are facing severe backlash over the SIR issue, because they are facing severe backlash because our chairperson Mamata Banerjee and also the All India General Secretary have said that if you thought that the electoral lists were so faulty, then let everybody resign and let's have a fresh round of elections. So they have faced a severe backlash when you delete 65 lakh voters in Bihar, Supreme Court telling them to accept the Aadhaar. So
these are all there. So this was basically a diversionary idea, and it is more than obvious they don't even have that 2/3 majority to bring about a constitutional amendment. So it was going in the direction of the JPC, and that's what they wanted, and they wanted to conclude the session. Lastly, Prime Minister No, flagged off. in addition to that, Please. they have taken all those leaders against whom once they had made specific corruption allegations, but later all those joined Bharatiya Janata Party. So, first, Mr. Prime Minister, you first expel all those political leaders of your party who came from other parties and against whom your party rose voice demanding arrest, inquiry, investigation, etc. First you expel them. So which proves that it was not to eliminate corruption, but to eliminate the opposition. Madam Prime Minister flagged off multiple metro projects today, but never mentioned about Chief Minister Mamata Banerjee, because these metro projects are considered as the brainchild of Mamata Banerjee as well. He also wrote this on the Twitter. How do you see this? This is absolutely documented that when Mamata Banerjee was the Union Railway Minister, these projects were then conceptualized, and even the budget was allocated for it. That time there was a railway budget separate. So this is something that she had dreamt about in 2011-12. So as far back as that. You are here in West Bengal, Honorable Prime Minister, but very unfortunate to not acknowledge the contribution of the previous Union Railway Minister, who is now the Chief Minister of the state. This too we saw. Very unfortunate. He pushed for a change in Bengal, stated and time and again chanted slogan that Bachte Chai, BJP Thai. No. So, he's absolutely wrong in his approach, because he kept on saying his statements were as if he's patronizing. He's giving a gift to the state. The state doesn't want gifts. The state wants its just demands. Release the grants to the state, and these are not grants, these are funds which are due to the state. So 1.93 lakh crore is due to the state. You have stopped everything for political reasons. You've stopped the construction of the houses of the Bengal, the Awas Yojana. You've stopped the 100-day scheme. So everything is politically connected. You are trying to gift this, but we don't want gifts. We are all for development. We were all very worried for the entire nation. He's talking about Ghuspetia and infiltrators and blaming us. 200 kilometers, how did the terrorists get inside Jammu and Kashmir, come to Pahalgaon, kill the tourists, and then go back also? So if you are trying to control Ghuspetia infiltration, is this the way to do it? And you are blaming a state, but you couldn't control the terrorists. I mean, those answers are still, those questions are still unanswered, which Abhishek Bandyopadhyay had asked the Prime Minister. And you talk about corruption. Never, we have always said, give us a white paper. Where have we, where has there been corruption of the funds which you have allocated to the state? No white paper. So these are just Hawai mein baatein. Hawa mein baatein. একটা প্রশ্ন কুনাল দা একটা প্রশ্ন আপনারা যখন प्रधानमंत्री ने आज बंगाल के विकास की बात की, दुर्गा पूजा की बात की, मेट्रो परियोजनाओं की बात की, साथ में ये भी कहा कि बंगाल का विकास होगा तभी विकसित भारत का संकल्प पूरा होगा। देखो देश की विकास हो 11 साल से सेंट्रल गवर्नमेंट बंगाल के विकास के लिए काम कर रही है। अगर टीएमसी गवर्नमेंट रही तो बंगाल का विकास बाधित होगा। देखिए, देश का विकास तभी होगा जब भाजपा जाएगा, तो ये तो पूरा देश जानता है। तो इसीलिए खुद को डिफेंड करने के लिए वो एंटी भाजपा गवर्नमेंट वाला स्टेट्स में जाकर वो ये कंफ्यूजन तैयार करने का कोशिश कर रहा है। 2 दिन पहले बोल रहा था बंगाल में तो दुर्गा पूजा नहीं होने देता है वो लोग, आज बोल रहा है बंगाल में तो दुर्गा पूजा का महल शुरू हो गया। ये कैसा ये कंफ्यूज्ड पब्लिक है, कंफ्यूज्ड पार्टी लीडर है। वो शीशे के घर में बैठ के वो पत्थर फेंकने का पॉलिटिक्स कर रहा है, क्योंकि जिस एलिगेशन
भाजपा का खिलाफ है, भाजपा सेंट्रल गवर्नमेंट का खिलाफ है, भाजपा यूपी गवर्नमेंट का खिलाफ है, एमपी गवर्नमेंट का खिलाफ है, गुजरात गवर्नमेंट का खिलाफ है, त्रिपुरा गवर्नमेंट का खिलाफ है, असम गवर्नमेंट का खिलाफ है, वो एलिगेशंस वो यहां पे बेसलेस वे से वो यूज कर रहा है या मिसयूज कर रहा है। इसीलिए वो ये क्लियर है, वो भी जानता है, उनका पास इंटेलिजेंस रिपोर्ट का तो है, वो ये जानता है कि बंगाल में आने वाला असेंबली इलेक्शन में रिकॉर्ड सीट के साथ ममता बनर्जी 4th टाइम के लिए चीफ मिनिस्टर होने वाली है। तो प्रधानमंत्री आ सकते हैं लेकिन बीजेपी नहीं आएगी बंगाल में। কুণালদা, একটা প্রশ্ন সুশীদি আপনাকেও, সেটা হচ্ছে যে আপনারা যখন বকেয়া নিয়ে কথা বলছেন, প্রধানমন্ত্রী বলছেন যে যত টাকা পাঠানো হয় ওটা তৃণমূল কংগ্রেসের ক্যাডারদের জন্য খরচ করা হয়, তাই জন্য তো হোয়াইট পেপার, তাই জন্য তো বললাম শ্বেতপত্র দিন, একটা শ্বেতপত্র দিন। কোনো শ্বেতপত্র আসে না যদি এতই কনভিকশন থাকে, এতই আপনি মানে আপনার উপরে আস্থা থাকে যে হ্যাঁ আমরা সব লুটোপুটি করছি, তাহলে একটা শ্বেতপত্র দিন। কোথায় এর মানে যেইটুকু একটা দুটো গলদ দেখেছে, উত্তরপ্রদেশে কত গলদ, একটা টাকা বন্ধ হয়নি। বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে মনরেগা ফান্ডস নিয়ে গন্ডগোল হয়েছে, কিন্তু কই একটা টাকা বন্ধ করেননি। সুতরাং এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত শ্বেতপত্র দিন। কত আর দিল্লি অভিযান হয়ে গেল আমাদের। গুজরাটে রাজ্যের মন্ত্রীর ছেলে অ্যারেস্ট হয়ে গেল 100 দিনের কাজে, আর ফেক জব কার্ডে দেশের মধ্যে টপ করছে উত্তরপ্রদেশ। এই দুটোতে টাকা বন্ধ না হয়ে বাংলায় টাকা বন্ধটা হয় কি করে? সবচেয়ে বড় কথা, নরেন্দ্র মোদী বাংলার দিকে আঙুল তুলছেন আর ওনার সেন্ট্রাল গভর্নমেন্টের একের পর এক রিপোর্ট বলছে বাংলায় ভালো কাজ হচ্ছে। ফলে রাজনৈতিক ভাষণের মঞ্চে নরেন্দ্র মোদী যেটা বলছেন তার প্রশাসনিক রিপোর্ট তাকে কন্ট্রাডিক্ট করছে। বলছি এটা একটু ভালো করে বলে দিন যে বাঁচতে চাই বিজেপি চাই, আজকে এই স্লোগানটা উনি দিয়েছেন, বাঁচতে চাই বিজেপি তাই। হ্যাঁ, যতদিন তৃণমূল থাকবে ততদিন বাংলার অগ্রগতি অবরুদ্ধ থাকবে। কোনটা? বাঁচতে চাই ওনার বিজেপি স্লোগান তাই। এটা। উনি বলেন যে তৃণমূলকে সরাও, বাংলা বাঁচাও, বাঁচতে চাই বিজেপি তাই। দেখুন, এগুলো সব দিবা স্বপ্ন দেখছেন, এগুলো কি একদম রুটিন মাফিক কথাবার্তা। উনিও জানেন, ওনার কাছে ইন্টেলিজেন্স রিপোর্ট আছে, উনিও জানেন বাংলায় ওনার দল। উনি একটা জিনিস জেনে রাখুন, বাংলায় মুখ্যমন্ত্রী বিধানসভা নির্বাচনের পর মমতা ব্যানার্জি থাকবেন, কিন্তু অপোজিশন লিডার পোস্টটা পাওয়ার জন্য যে এমএলএ দরকার সেইটা বিজেপি পাবে না। ফলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন উইথ রেকর্ড নাম্বারস অফ এমএলএ, কিন্তু অপোজিশন লিডার পোস্টটা পাওয়ার জন্য যে 30 জন এমএলএ লাগে সেই সংখ্যাটা কিন্তু ভারতীয় জনতা পার্টি পাবে না। একই সঙ্গে প্রধানমন্ত্রী বলছেন যে নতুন প্রজন্মের ভবিষ্যৎ এখানে খুবই খারাপ, এখানে কোনো রকম বিনিয়োগ নেই, ক্রাইম বাড়ছে, নারী নির্যাতন বাড়ছে, তাই বিনিয়োগ আনতে গেলে, উন্নয়ন আনতে গেলে বিজেপি রেকর্ড সংখ্যক বিনিয়োগ এখানে হচ্ছে। মাননীয় শিল্পমন্ত্রী আপনারা সুযোগ দিলে তার বিস্তারিত বলে দিতে পারবেন। এবং সবচেয়ে বড় কথা, আসল পরীক্ষাটা হয় কঠিন সময়, যখন লকডাউন ছিল, সারা দেশে মাথাপিছু আয় মানুষের কমে গেছিল, কিন্তু একমাত্র পশ্চিমবঙ্গ যেখানে মানুষের মাথাপিছু আয়টা বেড়ে গেছিল। দেশের সবথেকে কঠিনতম আর্থিক সময়ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিকল্প নীতি দেখিয়ে দিয়েছে যে এখানে শিল্প, এখানে বিনিয়োগ, এখানে যে বিকল্প অর্থনীতির মডেল সাধারণ মানুষকে যেখানে আর্থিকভাবে সুরক্ষিত রাখে, ইকোনমিটাকে গ্রামে গ্রামান্তরে রোল করায়। কি বলছেন নরেন্দ্র মোদী? আপনার সরকার যে জায়গাগুলো আছে, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারগুলো, সেই প্রত্যেকটা জায়গার, আমি তো বলছি, কাঁচের ঘরে বসে ঢিল ছুঁড়ছেন। নারী নির্যাতন, ওনার মঞ্চে বসেছিলেন, শশীদি এক্ষুনি বললেন, মঞ্চে বসেছিলেন তিনি মহিলাদের সঙ্গে অসভ্যতা করেছেন। ওনার এমপি ছিলেন ব্রিজভূষণ, সোনার মেয়েদের সঙ্গে শ্লীলতাহানিতে অভিযুক্ত।
উন্নাও, হাতরাস, প্রয়াগরাজ, ওনার লজ্জা হওয়া উচিত। ওনার নিজের রাজ্য গুজরাটে বিলকিসের ধর্ষণকারীরা এবং তার পরিবারের খুনিরা যারা যাবজ্জীবন কারাদণ্ডে ছিল, বিজেপি সরকার জেলের গেট খুলে মালা পরিয়ে নিয়ে গেছিল, সুপ্রিম কোর্ট আবার ঘাড় ধরে ভেতরে ঢুকিয়েছে। লজ্জা হওয়া উচিত প্রধানমন্ত্রীর। নারী নির্যাতন থেকে শুরু করে, শিল্প থেকে শুরু করে, যেখানে যেখানে যতগুলো ক্রাইটেরিয়া আছে প্রত্যেকটায় ডাবল ইঞ্জিন সরকার ফেল্ড, এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মানুষকে পরিষেবা দিচ্ছেন, উন্নয়ন দিচ্ছেন। সেই জন্যই তো মানুষ দু হাত তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করে। প্রধানমন্ত্রী এটাও বলছেন যে ইউপিএ সরকারের তুলনায় তার সরকার বাংলাকে 3 গুণ বেশি টাকা দিয়েছে। ইউপিএ সরকারের তুলনায় ওনার সরকার পেট্রোল, ডিজেল আর রান্নার গ্যাসের দামটা কগুণ বানিয়েছে সেটা মাইকের সামনে বললেন না কেন? সময়ের সঙ্গে টাকার ভ্যালুর তো পরিবর্তন ঘটে। এবং উনি যদি বলেন যে ইউপিএস সময়ের থেকে আমি এত টাকা বেশি দিয়েছি, তাহলে উনি ওইভাবেই বলুন ইউপিএস সময়ে তখন ছিল পেট্রোল এত টাকা, ডিজেল এত টাকা, রান্নার গ্যাস এত টাকা, কেরোসিন এত টাকা। আজকে সেটা কগুণ বাড়িয়েছেন উনি, কগুণ বাড়িয়েছেন উনি। জীবন বীমা এবং স্বাস্থ্য বীমা 18% জিএসটি বসিয়ে দিয়েছেন তার উপর। মমতাদি অভিষেকের চাপে এখন সেটাকে ওরা কমাতে বাধ্য হবে। তো ফলে এই কথাগুলো বলার মানে কি? আমাদের যদি টাকা দিয়ে থাকে এ রাজ্য সেই রাজ্য যেটা প্রাপ্য, এই রাজ্য থেকে ট্যাক্স তুলে নিয়ে যাচ্ছে বলেই তো টাকা কত নিয়েছে সেটা বলছেন না, কিন্তু 4,64,000 সময় কত নিয়েছি, তারপরে এদের সময় কত নিয়েছি সেটা বলছেন না, আর কতটা দিলাম না ফেরত সেটাও বলছেন না। 4,64,000 কোটি টাকা গত 4 বছরে ট্যাক্স থেকে নিয়ে গেছেন, আর আমাদের পাওনা 1,95,000 কোটি টাকা এখনো পর্যন্ত দেননি। বহুবার বলা হয়েছে। প্রধানমন্ত্রী অভিযোগ করছেন যে আমরা দিল্লি থেকে টাকা পাঠাই আর বাংলায় তৃণমূল সব লুট করে। একদম না, সেটাই তো আমরা বললাম, অসত্য কথা। এটা খারাপ লাগে যে প্রধানমন্ত্রী অসত্য কথা বলছেন। নরেন্দ্র মোদীর দলের মন্ত্রীর ছেলে অ্যারেস্ট হয়েছে, তা কে লুট করেছে? সারা ভারতবর্ষে বেকারত্ব কাদের শাসনকালে? এবার উনি বুঝুক, ইউপিএ না এনডিএ ইত্যাদি সবচেয়ে চরমে, সবচেয়ে উচ্চতায় রয়েছে বেকারত্ব তাদের শাসনকালে 2014 পরে। এবং যে দলের প্রাক্তন সভাপতিকে, যে দলের প্রাক্তন সাংসদকে, যে দলের প্রাক্তন জাতীয় স্তরের সহসভাপতিকে প্রধানমন্ত্রীর সভার দিন বেঙ্গালুরুতে আর্ট অফ লিভিংয়ে চলে যেতে হয়, সেই দলের প্রতি যার নিজেরই আস্থা নেই, সেই দলের প্রধানমন্ত্রীর কথায় বাংলার মানুষ আস্থা রাখবে নাকি? দিলীপ ঘোষ প্রাক্তন সভাপতি, প্রাক্তন সর্বভারতীয় সহসভাপতি, প্রাক্তন এমপি, তিনি প্রধানমন্ত্রীর সভার দিন প্রধানমন্ত্রীর সভায় আস্থা রাখতে না পেরে বেঙ্গালুরুতে শ্রী শ্রী রবিশঙ্করের কাছে চলে গেছেন, দিলীপ শঙ্কর। তো সুতরাং তিনি যদি প্রধানমন্ত্রীর উপর আস্থা রাখতে না পারেন, তো বাংলার মানুষ কে আস্থা রাখবে? সরকারি মঞ্চ, সেই সরকারি মঞ্চ থেকে কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী তিনি বলছেন যে এখানকার সাংসদ, মূলত তৃণমূল সাংসদদের দিকে তিনি উল্লেখ করে বলছেন এখানকার সাংসদরা কুয়োর মধ্যে থাকে। হ্যাঁ, যে কুয়োতে গিয়ে উনি ধাক্কাধাক্কি করলেন, যেই কুয়োতে গিয়ে লোকসভাতে তিনি ধাক্কাধাক্কি করলেন, কি ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছেন? একটা সরকারি মঞ্চ থেকে বলছে। সুতরাং হেনস্থার শিকার হয়েছেন মহিলা এমপিরা। এবার বলুক তারা। আর লাস্টে বলে দেব, শিখ সম্প্রদায় থেকে একটা স্টেটমেন্ট বেরিয়েছে এই বিট্টুর আগেনস্টে। আজকে কেন্দ্রীয় মন্ত্রী এসছে, তারপর তাদের ধিক্কার জানিয়ে স্টেটমেন্ট বলে আমরা সেটা পড়ে শোনাবো। সরকারি মঞ্চে মাননীয় প্রধানমন্ত্রী নিজে বললেন আগে ভি কুছ বলেঙ্গে, কিন্তু অন্য মঞ্চে গিয়ে বললেন কিনা শুনলেন তো আপনি? দমদমে শিল্প হাব তৈরির ঘোষণা করেছেন এবং বিকশিত বাংলার ঘোষণা প্রচুর। এই দেশ অনেক ঘোষণা শুনেছে, বাস্তবের মুখ দেখেনি। অনেক ঘোষণা, ডেমোগ্রাফিক মিশন, এই মিশন সেই মিশন, যে যেখানে দাঁড়িয়ে। আর আপনাকে কত ট্রিলিয়ন ইকোনমি এসব শুনেছেন আপনি। সবচেয়ে বেশি ফুড ইনফ্লেশন এই দেশে, মানুষ খেতে পাচ্ছেন না। কি বলছেন? কৃষি প্রধান দেশ, কৃষকের আত্মহত্যা এত হয় কেন যেটা বাংলা হয় না? বাঁচতে চাই বললেন তো, কৃষকরা এখানে বেঁচে রয়েছে, ওই কৃষকরা হাহাকার করছেন সারা দেশে, তারা বাঁচতে চায়। আপনি কি করেছেন? আমরা মাটি খাবো না আমরা সিমেন্ট খাবো? কার উন্নয়ন হয়েছে?
যারা, আপনি তো স্ট্যাটিস্টিক্স আপনার প্রত্যেকে তথ্যগুলো দেখেছেন, যে কোভিড কালেতেও এক শ্রেণী, তাদের বিরুদ্ধে আমাদের কিছু বলা নেই, কিন্তু কিছু মানুষ ওই সময়েও কিন্তু অনেক বেশি ধনবান হয়ে গেল, অনেক টাকা রোজগার করলো। এই এতটা আনইভেন, আনইকুয়াল, এইটা ডেভেলপমেন্ট বলেন উনি? এটাকে উন্নয়ন বলেন? আপনারা কিন্তু মুখ্যমন্ত্রী সমস্ত সকলকে নিয়ে উন্নয়ন করেন, সোশ্যাল ইনক্লুশন, ইনক্লুসিভ ডেভেলপমেন্ট তিনি বলেন। এটাই তফাৎ। না, তো একটু ওইটা একটু জোর দিন না, যে এই যে আঙুল তুলছেন, একটা বিল আনছেন, করাপশন সরাতে চাইছেন, এটা তো সরকারের ব্যাপার, সময় লাগবে। প্রথম ওটা উনি করে দেখান না, যে ওনার সদিচ্ছা আছে, যে শব্দটা ডক্টর পাঁজা ইউজ করলেন, সদিচ্ছা, যে যাদেরকে ওরা নিয়েছেন বিভিন্ন রাজ্যে, যাদের বিরুদ্ধে করাপশনের অভিযোগ ছিল, অন্য কেউ না, বিজেপি তুলেছে, যাদের গ্রেপ্তার চেয়েছে, তদন্ত চেয়েছে, তাদেরকে আগে দল থেকে বহিষ্কার করুন, তারপর নিজেরা আগে সদিচ্ছার প্রমাণ দিন। এরপরে তো এটা 2/3 মেজরিটি, অমুক তমুক, এ তো পরের কথা হচ্ছে। কিন্তু আপনাদের যে সদিচ্ছা হচ্ছে, আপনি দুর্নীতিগ্রস্ত যাদের গ্রেপ্তারি চেয়েছেন তাদেরকে দলে নিয়ে, মঞ্চে নিয়ে, দলে বসিয়ে, সরকারে বসিয়ে, কোনো কোনো রাজ্যে আপনি বড় বড় জ্ঞান দেবেন দুর্নীতির বিরুদ্ধে, এটা তো হতে পারে না। আপনি আগে আপনার দল থেকে দল বদলু অভিযুক্ত দুর্নীতিতে জড়িতদের দল থেকে বহিষ্কার করে তারপর এই বিল নিয়ে কথা বলুন। থ্যাংক ইউ। কেমন লাগলো আমাদের এই ভিডিওটা? ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না। রোজকার নানা রকমের খবর, সেলিব্রিটিদের আপডেট, সঙ্গে নানা অজানা কাহিনী, জ্যোতিষশাস্ত্র, এমনকি স্বাস্থ্য সংক্রান্ত টিপস, সমস্ত কিছুই পাবেন আমাদের এই ইউটিউব চ্যানেল দেশ দ্য সার্চে। সঙ্গে কিন্তু সাবস্ক্রাইবও করে রাখুন। আরও পরবর্তী ভিডিও দেখার জন্য বেল আইকনেও ক্লিক করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। এখন এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।